What's up guys? Welcome to day 169. Guys, গতকালকে তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকের যে ভিডিওটা আমি দিনে থাকতেই শুট করে ফেলবো, দিনে ভিডিও স্টার্ট করব, দিনে মানেই ভিডিও শেষ করে ফেলবো। এবং আজকের ভিডিওর টপিকটাও একটু ইম্পর্টেন্ট, যেটা আমি গতকালকে তোমাদেরকে চেয়েছিলাম বলতে, বাট গতকালকেরা ওই লোডশেডিংয়ের পাল্লায় পড়ে আর কিছু করা হয় নাই। এর জন্য আজকের দিনটা আমি বলেছিলাম যে দিনে মানে একদম ভালো একটা কন্টেন্ট তোমাদেরকে দিয়ে দিব। বাট আজকেরা দুপুরের পর থেকে অলমোস্ট যখন 2টা-2:30 বাজে, তারপর থেকেই 8টা কি 9টা, এখন তো বাজতেছে রাত 12টা 15, 12টা বাজছে, 8টা 8:30 পর্যন্ত শুধু একাধারে বৃষ্টি হয়ে গিয়েছে। তোমাদেরকে আমি একটু জানলাটা খুলে দেখাচ্ছি যে বাইরে এখন কি অবস্থা। এই হচ্ছে রাস্তার অবস্থা, পানি উঠে গেছে। তাও তো বৃষ্টি থামছে 3 ঘন্টার বেশি হয়ে গিয়েছে, এর জন্য পানিটা একটু পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে, নাহলে রাস্তা ওই সময় পুরো তলিয়ে গিয়েছিল। আর এই যে মাঠ দেখতে পাচ্ছ, মাঠে পুরো পানি উঠে গেছে, যেখানে মাঠ পুরো একদম শুকনা ছিল। আর এদিকে পুরো অন্ধকার, ল্যাম্পপোস্টটা হঠাৎ করে এই যে দেখতে পাচ্ছ আলো জ্বলছে নিচ্ছে, এর জন্য এখানটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো গাইস, আজকের আলোচনার টপিকটা হচ্ছে যে বাংলাদেশে বড় বড় বিজনেস গ্রুপ অফ কোম্পানিজগুলা কিভাবে আমাদের মার্কেটে যারা নতুন উদ্যোক্তা আছে এদেরকে মার্কেট থেকে সরিয়ে দিচ্ছে, তারই একটা মোটামুটি চিত্র বা তথ্য তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তুমি যদি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য নিয়ে টুকটাক খবর রাখো, একটু চোখ রাখো, তাহলে তোমার অবশ্যই জানার কথা যে বাংলাদেশে বেশ কয়েকটা বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ আছে। বসুন্ধরা আছে, প্রাণারেফেল আছে, বেক্সিমকো আছে, আকিজ আছে, এরকম অনেক কয়টা গ্রুপ আছে। এই মুহূর্তে এইগুলাই কিন্তু বাংলাদেশে একদম টপ টায়ার বিজনেস গ্রুপ অফ কোম্পানিজ। এরা কিন্তু একটা দুইটা বিজনেস খুলে বসে নাই, অবশ্য শুরু করেছে এরা একটা দুইটা বিজনেস থেকেই, তারপরে আস্তে আস্তে এরা এদের সেক্টরটা এক্সপ্যান্ড করে আজকে এত বড় পজিশনে এসেছে। কোন সেক্টরে এদের বিজনেস নাই তাই বলো? ফুড, ব্রেভারেজ, টিভি চ্যানেলস, মিডিয়া, এন্টারটেইনমেন্ট, স্টিল, ইলেকট্রিসিটি, সিমেন্টস, আরও কত কি আছে এখানে তা বলে শেষ করা যাবে না। ব্যাংকিং আছে, বিমা আছে, তো অনেক বিজনেস সেক্টরে এদের আছে, রিয়েল এস্টেট আছে। তো যদি ঘাটাঘাটি করা হয় অনেক কিছু আছে এদের। এরা কিন্তু শুধু এই সব সেক্টর নিয়ে বসে নাই, এরা কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে আরও বেশি এক্সপ্যান্ড করছে এদের বিজনেসটা। এবং বিজনেসকে সারভাইভ করাইতে গেলে এটা তাদেরকে অবশ্যই করতে হবে। ব্যবসা চালাইতে গেলে যেই কাজগুলো করতে হবে তারা সেটা অবশ্যই করবে, এতে দোষের কিছু নাই। তবে তাদের এখন কিন্তু ডে বাই ডে তাদের নজর যাচ্ছে কিন্তু যে বাংলাদেশে আর কোন কোন ইন্ডাস্ট্রিগুলো আছে যেখানে ডে বাই ডে সুযোগ সুবিধা অপরচুনিটি আস্তে আস্তে বিল্ড হচ্ছে। বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে অনেক সেক্টরই কিন্তু আনভেইল হচ্ছে, যেখান থেকে তারা সেই ভবিষ্যৎ প্রবাবিলিটিসটাও দেখতে পাচ্ছে যে না, এখান থেকে টাকা ইনকাম করা সম্ভব। তোমাদেরকে আমি একটা সুন্দর উদাহরণ দিচ্ছি। ধরো যে একজন চিন্তা করলো, আমার কথাই আমি বলছি, যে আমি চিন্তা করলাম যে আমি একটা বিস্কিটের ব্র্যান্ড বানাবো, বিস্কিট কোম্পানি আমি স্টার্ট করব। তো আমি একটা প্রোডাক্ট লঞ্চ করলাম বিস্কিটের, ভালো বিস্কিট, সব কিছু ঘাটাঘাটি করে, আমার ইনভেস্টমেন্টও শর্ট, সব কিছুই আমার লিমিটেড, ওরকম বড় কোনো কিছুই আমার নাই। এবং আমার শুধু তো মার্কেটে এমন না যে বিস্কিট শুধু আমি সার্ভ করছি, অনেক বড় বড় ব্র্যান্ড তারাও কিন্তু বিস্কিট সেল করছে, বিস্কিটের অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে। ইভেন আমাদের বাংলাদেশে যেসব বড় বড় তোমার গ্রুপ অফ কোম্পানিজগুলো, এদেরও কিন্তু এরকম খাবারের ব্র্যান্ড আছে। তার মধ্যে ধরলাম যে আমি এদের একজনের একটা স্পেসিফিক, মনে করো যে প্রাণারেফেল গ্রুপেরই একটা বিস্কিটের ব্র্যান্ড আছে। এরা হয় কি অনেকগুলা ব্র্যান্ড খুলবে, একটা মনে করো যে বিস্কিটটা ওদের মেইন প্রোডাক্ট, বাট ব্র্যান্ড হবে বেশ কয়েকটা। যদি একটা ব্র্যান্ড হয় তাহলে প্রোডাক্টের ক্যাটাগরি হবে মোটামুটি 10টা-15টা। তো ধরলাম যে ওদের ব্র্যান্ডটা একই, বাট প্রোডাক্টের ভ্যারিয়েশনটা হচ্ছে 10টা থেকে 15টা। আমি এখন কিন্তু ডাইরেক্ট ওদের সাথে কম্পিট করতে পারবো না, যেহেতু আমার প্রোডাক্ট মাত্র একটা, ভ্যারিয়েশন নাই আমার, ওদের কিন্তু সেই ভ্যারিয়েশনটা আছে। প্লাস ওরা যখন বিস্কিটটা বানাচ্ছে ওদের কিন্তু নেটওয়ার্কিং, ডিস্ট্রিবিউশন, বিস্কিট মেক করতে যে খরচ হয় এটাও কিন্তু ওদের কম। কেননা ওরা কিন্তু আমার মতো, আমি যদি বানাই 1000 পিস, ওরা কিন্তু বানাবে 1 লাখ, সেই ক্ষেত্রে কস্টিংটা অনেক বেশি কমে আসে। আর ওদের যেহেতু একটা বড় বিজনেস গ্রুপ, তো ওদের আসলে এখানে যদি লসও হয় তা ওদের কিছু যায় আসে না। তো যেহেতু ওরা বাল্ক অ্যামাউন্টে প্রত্যেকটা জিনিস পারচেস করে, মেক করে, সেই ক্ষেত্রে ওদের
সেই মেকিং কস্টটাও কিন্তু অনেক কম, যার ফলে কিন্তু ওরা কম দামে হইলেও একটা প্রোডাক্ট ডেলিভার করতে পারে, কম প্রফিট করে ওরা মার্কেটে সার্ভাইভ করতে পারে। ওয়্যারএস আমার কিন্তু ইনভেস্টমেন্টটাও অনেক বেশি শর্ট, আমাকে কিন্তু কম পরিমাণ মাল বানাইতে হচ্ছে বেশি দাম দিয়ে। তো তার জন্য কিন্তু আমাকে এখন তোমার সেই পারচেজ রেটটাও ওদের থেকে বেশি করতে হবে, যেহেতু যদি আমি লাভ করতে চাই। তো সেই ক্ষেত্রে আসলে হয় কি, যখন আমি এই চিন্তাটা করব, প্রথমত আমার কিন্তু চ্যালেঞ্জ এটাই যে আমি একটা প্রোডাক্ট ভার্সেস ওদের কিন্তু সেই 15টা প্রোডাক্ট। তো আসলে কাস্টমারের চোখে পড়বে কোনটা, সেই 15টা প্রোডাক্ট না আমার ওই একটা প্রোডাক্ট? যেই দোকানে তুমি সেই প্রোডাক্টটা দিচ্ছ, মানে তোমার তো এরকম হয় না যে একটা ডিলার আসে, সেই তোমার কোম্পানির মাল বা তোমার মাল দোকানে দোকানে দিয়ে আসে, সেই দোকানদারও কিন্তু বুঝে যে এই জিনিসটা ভালো চলবে, এই জিনিসটা কিন্তু আমাকে শোকেস করতে হবে। যেহেতু ভ্যারিয়েশন বেশি, তো তোমার ওই সেই ব্র্যান্ডের প্রোডাক্টটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। সো ফার্স্টে তো দোকানদারি তোমার প্রোডাক্টটাকে সেলফ থেকে সাইডে সরা দিচ্ছে, না হলে পিছনে রাখতেছে, আগে রাখতেছে প্রাণের বিস্কিটটা, প্রাণের প্রোডাক্টটা। তারপরে কিন্তু কাস্টমারও সিদ্ধান্ত নিচ্ছে যে তোমারটা সে নিবে না, কারণ তোমারটার ভ্যারাইটি তো একে নাই, তারপরে যেটা দাম তুমি রাখতেছে ওটা অনেক বেশি প্রাণের তুলনায়। তো সব মিলে সে ডিসিশন নেয় যে সে প্রাণের মালটাই নিবে, এবং ওটাই কিন্তু দিন শেষে সেল হয়ে যায়। তোমারটা ওই সেলফের মধ্যে পড়ে থাকে, ডেট এক্সপায়ার হয়ে যায়, তোমার অবস্থা খারাপ হয়ে যায়। তো তোমাদেরকে তো আমি জাস্ট একটা বিস্কিটের এক্সাম্পল দিয়ে বোঝাইলাম, এটা কিছুই না, এর থেকেও অনেক বড় বড় প্রোডাক্ট নিয়ে জিনিসগুলা হচ্ছে। আমাদের মধ্যে থেকে অনেক উদ্যোক্তাই অনেক ভালো ভালো ইউনিক আইডিয়া নিয়ে আসছে, ভালো করছে। যখন এইসব জিনিসগুলা বড় বড় কোম্পানির সামনে পড়ে, যখন এরা দেখে যে এখানে ভালো অপরচুনিটিস আছে, এটা আসলে বেশি কিছু করে না। এরা হয়তো দেখে যে একজন ভালো করছে এখানে, বা বেশ কয়েকজন আসলে আস্তে আস্তে উঠতেছে, তাহলে আমি কাজ করি, আমার তো সেরকম কোনো সমস্যা নাই, আমার তো ব্র্যান্ড ভ্যালু আছে, আমার কোম্পানির সুনাম আছে, আমি চাইলে ব্যাংক থেকেও অনেক কয়েকশো কোটি টাকা লোন নিতে পারবো, তাছাড়া নিজেদের ওয়ালেটে তো অনেক টাকা পয়সা এদের আছে। তো যখন দেখবে যে না এটা করতে পারি, তখন এরা করবে কি, ওই ইনিশিয়াল হিউজ অ্যামাউন্টের একটা মানি ওরা ওই সে ইনভেস্ট করে। ওদের যেহেতু বাল্কে ওরা সব কিছু করে, ওদের তো সেই পারচেজিং রেটটা, সেই মেকিং কস্টটা অনেক কম থাকে, যার জন্য তোমার থেকেও সেই প্রোডাক্টটা আরও কমে তারা সার্ভ করতে পারবে। যার ফলে হবে কি, তারা কম প্রফিটে রাখবে, প্রফিটটাও কম রেখে মার্কেটে প্রোডাক্টটা লঞ্চ করবে। তোমার উপরে একটা কোশ্চেন মার্ক উঠলো যে এই ভাই এতদিন এই প্রোডাক্টটা বিক্রি করতো 10 টাকায়, বাট সেটা বেক্সিমকো গ্রুপ বা আকিজ গ্রুপ নতুন প্রোডাক্টে নিয়ে আসছে মাত্র 60 টাকা কি 6 টাকায়। তারপরে কিন্তু মানুষ কিন্তু তোমাকে আস্তে আস্তে ট্রাস্ট করা বন্ধ করে দিবে। তোমাকে কয়জন চিনে? বাট আকিজ বেক্সিমকোদের তো মানুষ বছরকে বছর ধরে চিনে আসতেছে। ওরা প্রোডাক্টটা তো একে দাম কম দিচ্ছে, ব্র্যান্ড ভ্যালুটা আছে, তো কাস্টমার কিন্তু ওদের দিকেই মুভ করবে, তোমাকে তারা কিন্তু ছেড়ে যাবে। তো এটাই কিন্তু বর্তমানে হচ্ছে, এবং বড় বড় কোম্পানিগুলা আস্তে আস্তে নিউ নিউ যেই ইন্ডাস্ট্রিগুলা, নিউ নিউ যে সেক্টরগুলা এখানে প্রবেশ করছে। আর তারা যখন এইসব কাজবাজগুলো করছে, তোমার আমার মতো যারা ছোট উদ্যোক্তা আছে, যারা একটা ছোট একটা আইডিয়া নিয়ে একটা কাজ শুরু করেছে, আইডিয়া ভালো বাট অত ইনভেস্টমেন্ট নাই, বাট সেই ক্রিয়েটিভিটি বা সেই ইনোভেশন মাইন্ডসেটটা আছে, তারা কিন্তু দিন শেষে হারিয়ে যাচ্ছে, ডিমোটিভেট হয়ে মার্কেট ছেড়ে দিচ্ছে। একজন ক্ষুদ্র উদ্যোক্তার থেকে একটা বড় কোম্পানি যেসব বিষয়ে আসলে সুযোগ সুবিধা পেয়ে থাকে, তা হচ্ছে বড় কোম্পানির অনেক বেশি ইনভেস্টমেন্ট থাকে, তাদের সাপ্লাই চেনটা অনেক বেশি শক্ত হয়, অনেক স্ট্রং হয়, ডিস্ট্রিবিউশন চ্যানেল এভরিথিং ওদের অনেক বেশি পরিপক্ক, অনেক শক্তপোক্ত হয়। ওদের প্রোডাক্টে ভ্যারিয়েশন বেশি থাকে, ওদের প্রোডাক্টে মার্কেটিংটা অনেক ভালো মতো হয়। তুমি দেখবা যে এরকম বড় বড় কোম্পানি যখন একটা প্রোডাক্ট লঞ্চ করে, তখন কিন্তু ওরা ওদের মার্কেটিংটা অনেক বড়োভাবে করে, অনেক বড় গ্র্যান্ড জারি করে, অনেক বড় টিভিসি ওরা করে। টিভিসি মানে হচ্ছে টেলিভিশনে যেই অ্যাডগুলো তোমার সামনে আসে, ওগুলাই মূলত টিভিসি। তো এইগুলো করতে কিন্তু টিভি চ্যানেল যেগুলো আছে ওদেরকেও কিন্তু অনেক বেশি টাকা পয়সা দেওয়া লাগে, মার্কেটিংয়ে অনেক বড় খরচ করতে পারে ওরা। সো টেলিভিশনে এরকম একটা অ্যাড দিতে গেলে তোমাকে কিন্তু অনেক টাকা খরচ করতে হবে, যেটা তোমার আমার মতো নর্মাল উদ্যোক্তারা এত বেশি অ্যাফোর্ড করে পারবে না। আমাদের মার্কেটিং বাজেটটা অনেক অনেক বেশি শর্ট ওদের তুলনায়। তবে ব্যাপারটা কিন্তু এরকম না যে এইসব বড় বড় কোম্পানি দিন শেষে শুধু আমাদের ক্ষতি করে যাচ্ছে, এরকম কিন্তু ব্যাপারটা না। এদের কিন্তু অনেক উপকারী দিকও রয়েছে। বিশেষ করে এদের কিন্তু অনেক বড় সেক্টর, যখন এরা একটা বিজনেস করে অনেক কর্মী এখানে দরকার হয়, তো এখানে কিন্তু অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়, অনেক বেকাররা কিন্তু এখানে কাজবাজ পায়। তাছাড়া এরা কিন্তু বিদেশ থেকে
ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসে, ভালো একটা বৈদেশিক মুদ্রা আয় হয়। বিশেষ করে আমাদের যে পোশাক শিল্পগুলো আছে এটা কিন্তু সব বড় বড় বিজনেস কোম্পানিগুলাই কিন্তু ওন করে। বেক্সিমকোর আছে, এরপরে হয়তো আমার এই মুহূর্তে খেয়াল নাই বসুন্ধরা আছে কিনা, মানে সবারই কম বেশি কিন্তু এরকম ভালো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসগুলো আছে। তো যার ফলে কিন্তু আমাদের সেই বৈদেশিক মুদ্রাটা এদের মাধ্যমে আয় করা হয়। তো অনেক ভালো ভালো সাইট আছে, তার পাশাপাশি ডার্ক সাইডও আছে। এখানে আসলে একটা বিষয় বলা যায়, যারা ছোট উদ্যোক্তা আছি, যারা ছোট বিজনেসম্যান আছি, এইসব বড় কোম্পানির উচিত আমাদের প্রতি একটু সহযোগিতাপূর্ণ মনোভাব করা বা সহনশীল হওয়া। তাতে আমরা করে এতে হবে কি, আমরা উভয় পক্ষই ভালো করে মার্কেটে ব্যবসাটা করতে পারবো, সবাই ভালো থাকবো, কোনো রকম সমস্যা হবে না, কারো ড্রিম ভিশন নষ্ট হবে না, সবাই স্বাচ্ছন্দ্যে নিরিবিলি ভালোভাবে ব্যবসাটা করতে পারবে। আর এতে আসলে দেশ ও জাতি এগিয়ে যাবে সামনের দিকে। তো গাইস, এই হচ্ছে আজকে আমাদের ডিসকাশন। আশা করি বুঝতে পেরেছো। আমি শিওর না যে কতটুকু ভালো মতো কথাগুলো সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি, বাট আই হোপ যে এই উদাহরণগুলো আমি কথার মধ্যে এনেছি তোমরা এই জিনিসগুলো ভালো মতো রিলেট করতে পারছো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ওকে গাইস, তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।